আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ঈদের তো শুভেচ্ছা সকালেও জানিয়ে দুপুরবেলাও জানিয়েছি, বিকেলবেলা আপনারা জানাতে এলাম যে গতকালকে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি তারেক রহমানকে যে ফোনটি করেছিলেন, সেই ফোনের পর কি কি ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 10টা সাড়ে 10টা নাগাদ মির্জা ফখরুল গিয়েছিলেন যমুনাতে একটা ফুলের তোড়া নিয়ে, মানে বুকে নিয়ে তিনি গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রীতি ভালোবাসার কথা ভালো বলেছেন। বলার পর তিনি মিষ্টি মিষ্টি করে একটা ছোট্ট বার্তা দিয়েছেন। বার্তাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন না, এই কথাগুলো আপনি আর বলবেন না। আপনি এক কাজ করুন, আপনি মিডিয়াকে ডেকে আপনি তাদেরকে বলুন যে আপনার যে কথাগুলো আপনি বলেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই কথাগুলো আপনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। আপনি আমাদেরকে বিপদে ফেলে দিয়েছেন এই কথাটা বলে, কারণ আমাকে চারদিক ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। আপনার মতো একটা সিনিয়র নেতা, বর্ষীয়ান নেতা যদি এই ধরনের বেফাঁস মন্তব্য করেন, তাহলে পরে আমার পক্ষে দেশ চালানো খুব মুশকিল হয়ে যাবে। বেশ ভদ্র ভাষায় তাকে যাকে বলা হয় ধুনে দেওয়া, ধুনে দিয়েছেন মির্জা ফখরুলকে। এখন কালকে যা ঝাড় খেয়েছেন, ঝাড় খাওয়ার পর এখন তার মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমানের। আর তারেক রহমান বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ কিন্তু খুব টাইট নজর রাখছে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেক কটা নোট দিচ্ছে। এদিকে আপনাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি নাকি জয়শঙ্করের সঙ্গে দেখা করবে। কিন্তু হিন্দুস্তান টাইমস আজকে লিখেছে এবং আমার কাছেও খবর আছে যে জয়শঙ্করজি এখনো পর্যন্ত কোনো টাইম কনফার্ম করেননি। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি দেখা করব না বা আমি দেখা করব, এ কথা তিনি একবারও বলেননি। ফলে এই যে খবরগুলো রটে বেড়াচ্ছে, তিনি আছেন এখন নিউ ইয়র্কে, তার ইচ্ছে হচ্ছে দিল্লি হয়ে মানে ঢাকায় ফিরে আসা। সেটা তিনি ঢাকাকে জানিয়েছেন, মানে তারেক রহমানকে জানিয়েছেন। দিল্লিতে তার কাউন্টার পার্ট, তার সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হলে কি হবে, জয়শঙ্করের সঙ্গে তার ডাইরেক্ট কথা বলতে পারবেন না, আমাদের বিক্রম মিস্ত্রি অব্দি পৌঁছাতে হবে, নইলে করে রণদীপ জয়সওয়াল, এই দুজনই আছে পররাষ্ট্র বিষয়ক ব্যাপারে যদি কথা বলতে হয় তাদের সঙ্গে কথা বলতে হবে। উনি বিক্রম মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন। আর বিক্রম মিস্ত্রি এত পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন সাহেব ব্যস্ত আছেন, সাহেব কখন টাইম দেবেন, যদি টাইম আদৌ দেন তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ফলে এই যে একটা আপনাদের দেশে একটা রটে বেড়াচ্ছে যে বহুদিন চেষ্টা করে ইউনুসের লোক পারলো না, হঠাৎ করে বিএনপির লোক এসে জয়শঙ্করের সঙ্গে দেখা পাওয়ার সুযোগ পেয়ে গেল, এটা কিন্তু নয়। জয়শঙ্কর যে এখন প্রচন্ড ব্যস্ত, বিশেষ করে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং তেল জোগাড় করা নিয়ে। ভারতের কাছে তেল হয়ে গেছে একটা বড় চাপের বিষয়। এখন তেল জোগাড় করতে হয় ভারতবর্ষকে। তেল জোগাড় না করতে পারলে ভারতবর্ষে তেলের যোগানটা কমবে। আমি গতকালকে বলেছিলাম না যে আমাদের নিজেদের লাগের 1,50,00,000 ব্যারেল পার ডে। একটা ব্যারেলে বোধহয় 362 না কত লিটার বোধহয় একটা তেল থাকে, এরকম একটা হিসেব আছে। কম বেশি হতে পারে, আমি ভুলও হতে পারি, একটু দেখে নেবেন আপনারা। তো সেই তেল 140 কোটি দেশের লোকের সেই তেল মানে জোগাড় করা, এটা একটা মানে হিউজ টাস্ক। তো তাকে সেই কাজটা করতে হচ্ছে, মোদিজিও সেই কাজ করে যাচ্ছেন। ফলে এখন এই ঠুনকো বিষয় নিয়ে
কথা বলার মতো সময় জয়শঙ্করজির কাছে নেই। হয়তো জয়শঙ্করজির সঙ্গে এবারে দেখা নাও হতে পারে। তবে এটা খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে, আপনি অপেক্ষা করুন, যদি সবুজ সংকেত পান তাহলে পরে এখানে আসবেন, নইলে আপনি আপনার নিজস্ব গন্তব্যে যেখানে যাওয়ার আপনি চলে যাবেন। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা। আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত যেটা ভারত নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, যে আওয়ামী লীগকে ধীরে 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 পুনঃস্থাপিত করা হবে, সেটা তারেক রহমানকে কালকে আর একবার মনে করিয়ে দিয়েছেন আমাদের অজিত দোভাল। অজিত দোভাল বলে দিয়েছেন যে কথা হয়েছিল এবং যেটা যে 10টি পয়েন্টের ওপরে স্বাক্ষরাদি হয়েছিল তাতে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। আপনি সেই সময়টা পার করে গেছেন, ক্ষমতায় বসার পর 1 মাস পেরিয়ে গেছে, এখনো আপনি বলছেন আরো 2 মাস 3 মাস সময় লাগবে। তার মধ্যে আপনার একজন বর্ষিয়ান নেতা তিনি এরকম আলটপকা মন্তব্য করে আমাদেরকে আরো বিভ্রান্ত করছেন। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ এই তার উপর থেকে যত মামলা টামলা, আওয়ামী লীগ সমর্থকদের যে মামলা টামলা আছে সেগুলোকে আপনি তুলে নেবেন। আপনি লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী যত আছে তাদেরকে মামলা মুক্ত করবেন। শেখ হাসিনার ব্যাপারে মামলা যেগুলো আছে সেগুলো আইসিসি থেকে তুলে নেবেন। তাকে রাজনৈতিক একটা পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন রাজনীতি করার জন্য, সেটা আপনি করবেন। সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনি ভারতের থেকে কোনো রকম আশা করবেন না। আপনি এই যে চিঠি দিয়েছেন না, যে ভারতকে আমরা অনুরোধ করছি এই পাঠান, ওই পাঠান, সেই পাঠান, ভারতের দিক দিয়ে কোনো আশা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে খাদ্যপণ্য আছে, কিন্তু এখানে পাঠানোর ব্যাপারে আমাদের এখানে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আছে। ফলে দেশের যে বিরূপ প্রতিক্রিয়া সেটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে। আপনারা চাইছেন ঠিক আছে, আমরা মানাও করছি না, কিন্তু দেশের মানুষের আবেগকে উপেক্ষা করে আমরা এমন কিছু করব না যেখানে দেশ বিপদে পড়তে পারে। কারণ বিজেপি জানে সামনে নির্বাচন, 5টি রাজ্যের নির্বাচন এবং একটি পুডুচেরি এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে নির্বাচন। সেটা হচ্ছে 9 তারিখে পুডুচেরি আছে, তারপর হচ্ছে 23 তারিখ হচ্ছে সাউথের গুলো আছে, আর 29 তারিখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর 2 দেশ রাজ্যের মধ্যে আছে। তা এই ইলেকশনে যাতে এর কোনো প্রভাব না পড়ে, মানে এই বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে যাতে প্রভাব না পড়ে, তার জন্য কিন্তু ভারত সতর্ক হয়ে রয়েছে যে তেল এবং খাদ্য পানীয় বন্ধ করার, মানে খাদ্য এবং পণ্য বন্ধ করা না চালু রাখা, সেই ব্যাপারটা নির্ভর করছে আমাদের এখানে ভোটের উপর। এখন ভবিষ্যৎ কি বলবে আমি জানি না, আমি তো গণৎকার নই, আর আমি আগাম কোনো খবর পাই না। এমন হতে পারে যাচ্ছে, এমন হতে পারে যাচ্ছে না, সবকিছুই হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় এখন বোধহয় ভোটটা অবধি একটু থমকে যাবে, আমার মনে হয়। তারপর হয়তো স্বাভাবিকভাবে হয়তো যেতে পারে। তো আপনারা সামনের দিকে তাকিয়ে থাকুন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। দর্শক, স্বতন্ত্র নির্বাচনের কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা। বহিষ্কৃত হওয়ার পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করলেন এবং বিজয় লাভ করলেন। প্রত্যাশিত ছিল তার বিজয়, এবং আমরা নির্বাচনের আগেই বলেছিলাম যে রুমিন ফারহানাকে হারানো বিএনপির জোটের ওই প্রার্থীর পক্ষে সম্ভব হবে না। সেটাই হয়েছে, রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। রুমিন ফারহানা সহ অন্যান্য বহিষ্কৃত নেতা যারা বিজয়ী হয়েছেন, সম্ভবত 8 জন, তারা আবার বিএনপিতে ফিরবেন কি ফিরবেন না, ফিরতে চান, এরকম নানা খবর আমরা গণমাধ্যমে দেখছি। এরই মাঝে রুমিন ফারহানা খুবই মানে বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা মন্তব্য করেছেন এবং বিএনপিকে ব্যর্থ দল হিসেবে তিনি ঘোষণা করেছেন। বলেছেন বিএনপি আওয়ামী লীগের শাসন আমলের যে চিত্র, সেই চিত্রগুলো তুলে ধরেছেন তিনি, তুলে ধরে বিএনপিকে ব্যর্থ দল হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। রুমিন ফারহানা যখন বিএনপিকে ব্যর্থ দল বলছেন, তখন তিনি কি আদৌ বিএনপিতে ফিরতে আর চান, নাকি তার গন্তব্য অন্য কোনো দলে হবে? আর বিএনপিতে তিনি ফিরতে চাইলেও এই ধরনের মন্তব্যের পরে বিএনপি কি আবার তাকে ফেরাবে?
প্রশ্নগুলো সামনে এসেই যায়। চলুন একটু প্রশ্নগুলোর সমাধান খোঁজার চেষ্টা করি এবং রুমিন ফারহানা কি বলতে চাইলেন বিএনপির সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি, কোন ক্ষোভে তিনি এই কথা বললেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বিএনপি নেত্রী রুমিন ফারহানার কথা। তিনি বিএনপিকে ব্যর্থ দল হিসেবে আখ্যা দিয়েছেন এবং এটার পরে বিএনপির সম্ভবত তার উপরে এত বেশি গোস্বা করবে যে তাকে বিএনপিতে ফেরানোর একটা চেষ্টা থাকলেও সেটা বোধহয় ভেস্তে যাবে। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দীর্ঘ 17 বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার চাপ থেকে মুক্তি পেয়েছে রুমিন ফারহানা। বিএনপিকে ব্যর্থ দল হিসেবে বলেছেন, 17 বছর ধরে এই ব্যর্থ দলকে আমি ডিফেন্ড করেছি, অর্থাৎ এই ব্যর্থ দলের পক্ষে আমি ভয়েস রেজ করেছি। এটা সত্য যে বিএনপির পক্ষে ভয়েস রেজ করার মাত্র যে 2-4 জন মানুষ ছিলেন তার মধ্যে রুমিন ফারহানা অন্যতম। আর রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়া এটা বিএনপির জন্য একটা বড় আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। হতে পারে তারা তাদের রাজনীতি তারা ভালো বুঝেছে, তাদের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু ওভারঅল আমরা যারা পর্যবেক্ষণ করি তাদের পর্যবেক্ষণে সেটাই মনে হয়েছে যে বিএনপি এইখানে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। যাই হোক, বিএনপির বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তার কারণেই দলের ভেতরে টার্গেটে পরিণত হয়েছিলেন এবং এতেই তার বহিষ্কৃত হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বড় নেতাদের চাইতেও জনপ্রিয় হয়ে যাওয়া এটাই কাল হয়েছিল। এই কারণেই তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল বিএনপি নেতাদের পক্ষ থেকে। এরকম ভয়াবহ মন্তব্যও তিনি করছেন। তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও কারাবরণের কারণে খালেদা জিয়া যখন রাজনীতি থেকে ক্রমে দূরে সরতে থাকেন তখন থেকেই তার প্রতি অনেকের বিরূপ মনোভাব তৈরি হচ্ছিল। যারা আমার উপরে নাখোশ ছিল তারা আমাকে হিংসা করত। মূলত পদধারী বড় নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হওয়ায় আমি টার্গেটে পরিণত হই, এমনটাও তিনি বলেছেন। বহিষ্কারের পর নিজেকে মানসিকভাবে হালকা অনুভব করেছেন জানিয়ে রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘ 17 বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিল তা থেকে মুক্তি পেয়েছে। বিভিন্ন নির্বাচনের সময় টকশোতে উপস্থাপকরা মুস্কি হেসে প্রশ্ন করতেন, এবার কি করবেন? এই চাপ বহন করা মোটেও সহজ ছিল না। এছাড়া তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, দলের ভেতরের একটি অংশও তাকে নানাভাবে হেনস্থা করেছে। অনলাইনে বড় নেতাদের খুশি করতে কিছু লোক আমাকে তাচ্ছিল্য ও অপমান করত। আওয়ামী লীগের লোকজনের পাশাপাশি বিএনপির ভেতরের অনলাইন গ্রুপের আক্রমণের শিকারও হয়েছে, এমন দাবিও তিনি করেছেন। তিনি আরও বলেছেন, এই দল থেকে বের হয়ে আজ আমি যেন সেই চাপ ও হেনস্থা মুক্ত হতে পেরেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2025 সালের গত বছরের 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেদিনই রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছিল এবং তারপরে রুমিন ফারহানা বলেছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে দলে এনেছিলেন, তারও মৃত্যু হলো, আমারও দল থেকে মৃত্যু হলো, একই দিনে 2টা মৃত্যু হলো, এরকম আবেগঘন কথা বলেছিলেন। কিন্তু রুমিন ফারহানা দলের অভ্যন্তরের ষড়যন্ত্রের এই কথাটা প্রথমবারের মতো বলে ফেললেন। দলের অভ্যন্তরে সত্যিই কি তাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল এবং অনেক তারকা নেতা তারা কি মনে করছিলেন যে তাদের চাইতে রুমিন ফারহানা অনেক বেশি হাই ভোল্টেজ ফিগারে পরিণত হচ্ছে, অনেক বেশি জনপ্রিয়তা তৈরি হচ্ছে, এই কারণে তাকে সরিয়ে দেওয়াটা তাদের জন্য একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, এই কারণে কি তাকে সরিয়ে দেয়া? আর বিএনপিকে যে তিনি ব্যর্থ দল বলছেন, যে 17 বছর আওয়ামী লীগের সময়ে বিএনপি আসলে কিছুই করতে পারেনি, ব্যর্থ দল, সেই ব্যর্থ দলকে তিনি ডিফেন্ড করেছেন, তার পক্ষে, ব্যর্থ দলের পক্ষে ভয়েস রেজ করেছেন। আমি ব্যর্থ দল সরাসরি বলতে চাই না, কিন্তু বিএনপির পক্ষে যে ভয়েস রেজ করেছেন রুমিন ফারহানা, সেই কৃতজ্ঞতা প্রকাশটা বিএনপি করেনি, এই ব্যাপারটুকুতে আমি একমত। আবার এই অংশটুকুতেও একমত যে আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি অনেক সুযোগ পেয়েছে, এমনকি সরকার ফেলে দেওয়ার সুযোগও তারা পেয়েছে, কিন্তু সেই সুযোগগুলোকে তারা কাজে লাগাতে পারেনি বলেই তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেকে বলেন যে বিএনপির 15.5 বছরের বিরোধী দলে 17 বছর তো সব মিলিয়ে, আওয়ামী লীগের 15.5 বছরে যদি বিএনপির বিরোধী দল না থাকতো, যদি রিভার্সটা হতো, বিএনপি ক্ষমতায় থাকতো আর আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, তাহলে বিএনপি 15.5 বছর ক্ষমতায় থাকতে পারতো না, 5 বছরেই তাদের পতন ঘটতো, যেটা আওয়ামী লীগ সরকার এত বেশি সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ সরকার সুযোগ তাদের দেয়া সুযোগগুলোকে বিএনপি কোনোভাবেই কাজে
কাজে লাগাতে পারেনি, সেখানে বিএনপির রাজনৈতিক দুর্বলতা দেখা গেছে। সেই দুর্বলতাটা হয়তো তারা এখন কাটিয়ে উঠছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন একটা অন্যতম শক্তি তাদের জন্য। এখন দেখার বিষয় তারা কতটা সবল হয়ে রাষ্ট্র পরিচালনা করে, আর রুমিন ফারহানারা আদৌ দলে ফিরতে আর পারেন কিনা। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রণয় বর্মা তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যটা সরকারের নীতির বাইরে, তাই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। গতকালের ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম তিনি মানে ভারতবর্ষের যা নীতি এই মুহূর্তে ঘোষিত নীতি, এখনই কোনো মানে ট্রাভেল ভিসা দেওয়া হবে না। তিনি আগ বাড়িয়ে বলেছেন ট্রাভেল ভিসা খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এবং তিনি বিভিন্ন ভিসা সেন্টারগুলোতে তিনি ঘোরাফেরা করেন, এবং তিনি এখতিয়ার বহির্ভূতভাবে কখনো জামাত, কখনো এনসিপি, কখনো বিএনপি, তাদের সঙ্গে খুব দলাদলি গলাগলি এই সমস্ত করে বেড়ান, যেটা রাষ্ট্রদূতদের কাজ নয়। ভারতের রাষ্ট্রদূত তার একটা মর্যাদা আছে, সেই মর্যাদাকে উনি উল্লঙ্ঘন করেছেন, এটাও তার বিরুদ্ধে অভিযোগের একটা। এখন কালকে রাত্রিবেলা উনি ফিরেছেন, আজকে সকালে হয়তো বিদেশ দপ্তরে উনি যাবেন, গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তিনি কথা বলবেন এবং অন্যান্যদের সঙ্গে কথা বলবেন। ডক্টর জয়শঙ্করের সঙ্গেও তার কথা হতে পারে। এখন তিনি হয়তো সাময়িকভাবে বাংলাদেশে ফিরবেন, কয়েকদিনের মধ্যে বাংলাদেশ ফিরবেন, কারণ তাকে তো চার্জ হ্যান্ড ওভার করতে হবে। আমাদের কাছে যতদূর খবর আছে সেটা হচ্ছে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন বাংলাদেশে, তার নাম হচ্ছে প্রদীপ কুমার রাওয়াত। ইনি এখন বেজিং এ আছেন, মানে চাইনিজ রাষ্ট্রদূত হিসেবে ইনি এখন বেজিং এ অবস্থান করছেন। তাকে ওখান থেকে ফিরিয়ে আনা হচ্ছে, ফিরিয়ে এনে তাকেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করা হবে। এটা একটা মোটামুটি শোনা যাচ্ছে। তার মধ্যে হয়তো 2 তারিখ বা 4 তারিখ এরকম একটা সময় হয়তো এটা হবে। এখন প্রণয় বর্মা কি করেছেন? প্রণয় বর্মা অনেক এর আগেও বেশ কয়েকটা অবান্তর মন্তব্য করেছেন, যেটা ভারতের স্বার্থ বিঘ্নিত হয়। তিনি বলেছেন যে ভারতবর্ষকে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশ অর্থনৈতিক এতে কি বলে সঠিক লাইনে চালানোর জন্য, রেলগাড়ি চালানোর জন্য বা ভারতের যা দরকার ভারত তাই করবে, এবং ভারত থেকে নতুন ইঞ্জিন বাংলাদেশকে দেওয়া হবে। এই সমস্ত অনেক মন্তব্য উনি সরকারি অনুমতি ছাড়া উনি বলেছেন, সব কিন্তু নোট করা ছিল, কিন্তু ওগুলোও কোনো ধর্তব্যের মধ্যে ধরেন। তাকে ভারতবর্ষের যে হাই কমিশনার, তার একটা লেভেল আছে, সেই লেভেলের নিচে ভারতবর্ষের হাই কমিশনার নামেন না। কারণ ভারতবর্ষ যে লেভেলে খেলাধুলো করে, সেই লেভেলে ভারতবর্ষের যে রাষ্ট্রদূতেরা আছে, সেই রাষ্ট্রদূতেরা কখনো ওই লেভেলের নিচে নামে না। তিনি প্রণয় বর্মাকে এখানে ডাকছে, উনি চলে যাচ্ছেন, ওখানে ইফতার পার্টি ওখানে চলে যাচ্ছেন, যে পারছে তার ঘরে ঢুকে যাচ্ছে, যখন তখন তার সঙ্গে মিটিং করছে, যে আসছে তার সঙ্গে কথা বলছেন। এটা তো হতে পারে না। উনি আগ বাড়িয়ে যেগুলো করছেন ভারতের নীতির বিরুদ্ধে করছেন। এখন উনি সৎ জবাব যদি দিতে পারেন, মানে অনেস্ট জবাব যদি দিতে পারেন, তাহলে তিনি বাঁচলেন। আদারওয়াইজ ওই হ্যান্ড ওভার করে দিল্লি আসার পর তার স্থান হবে কোথায় জানেন? শান্তিং পোস্টিং। শান্তিং পোস্টিং কাকে বলে জানেন? সেটা হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর বা অন্য কিছু একটা বানিয়ে তাকে 5-7 বছরের জন্য ঢুকিয়ে দাও, রাষ্ট্রদূত আর হওয়া হলো না। ওই নামে ঢেঁড়া পড়ে গেল আর কি, প্রণয় বর্মার নামে ঢেঁড়া পড়ে গেল। আর যদি উনি সদুত্তর দিতে পারেন, তাহলে হয়তো কোনো একটা ছোটখাটো রাষ্ট্রে একটা রাষ্ট্রদূত করে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। এখন কোনটা হবে আমি বলতে পারবো না। তবে আজকে তারেক রহমানের সঙ্গে আমাদের এনএসএ অজিত ডোভাল তার একটা কথাবার্তা হয়েছে, এই খবরটা আপনাদের দিই। কথাবার্তা কি হয়েছে সেটা হচ্ছে যে পরস্পর বিরোধী বক্তব্য কেন হচ্ছে,
কারণ যে 10টি পয়েন্টের ওপরে কথাবার্তা হয়েছে, তার প্রথম 2টি পয়েন্ট ছিল শেখ হাসিনার ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করা, এবং 2 নম্বর পয়েন্ট ছিল তাকে রাজনৈতিক পরিসর দিতে হবে এবং সুষ্ঠু পরিবেশ দিতে হবে যেখানে তিনি রাজনীতি করতে পারেন। এবং গতকালকে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে, মানে বিএনপির যিনি নেতা মির্জা ফখরুল, তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলা হবে না। অথচ আপনার গতকালকে 124 জন মানে আওয়ামী লীগ কর্মী নেতা তারা মামলা থেকে মুক্ত হয়েছেন। এই 124 জনের মধ্যে কিন্তু শেখ হাসিনার নামও ছিল। এই 4-5 আগস্টে জেহাদ বলে একটি 11 বছরের বাচ্চা ছেলে, সে অন্য যেখানে গন্ডগোল হচ্ছিল সেখানে নয়, অন্য কোনো একটা জায়গায় তার পায়ে গুলি লাগে, তারপরে তার চিকিৎসা করা হয়, তারপরে সে কোথায় চলে যায়, বাড়ির লোক বলে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, সে নিরুদ্দেশ, তার বডি পাওয়া যাচ্ছে না। এমন সেই ছেলেটা তো নেই, পুলিশ দেখেছে, ব্যাস শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। এখন সেই ছেলেটি আমার বাড়ি ফিরে এসছে, যখন বাড়ি ফিরে এসছে তখন কথা মানে রড রটে গেছে যে এই ছেলেটি তো বাড়ি ফিরে এসছে, পুলিশ এসছে, পুলিশ তদন্ত করে দেখেছে হ্যাঁ এইটা 11 বছরের জেহাদ, এতদিন লুকিয়েছিল, কোথায় ছিল না, অন্য জায়গায় কোথায় গিয়েছিল, এখন বাচ্চা ছেলে সে ভুলভাল বলছে অনেক কিছু। তো যাই হোক, তার যেটা বোঝা যাচ্ছে তার বাবা মা ছেলেকে লুকিয়ে, ছেলে মারা গেছে বলে কিছু টাকা পয়সা আদায় করা সরকারের কাছ থেকে ধান্দা করছিলেন, তার জন্যই ছেলেটিকে মৃত বলে নিজের ছেলেকে মৃত দেখিয়ে দিচ্ছে, পয়সার জন্য মৃত নিয়ে বাচ্চাকে নিয়ে 11 বছরের বাচ্চাকে মৃত দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে সংস্কার, বাবা সংস্কার, বাবা। তো যাই হোক, এবার সংস্কার আমাদের হিন্দুদের মধ্যে নেই ভাই। তো যাই হোক, সেই ছেলেটা ফিরে আসার পর তারপর গত দিন সাথে আগে 164 তাতে 164 ধারায় তাদের একটা জবানবন্দি দেয় এসে যে না আমি অন্য জায়গায় গেছিলাম, সেখানে গোলাগুলি চলছিল, আমার পায়ে গুলি লেগেছিল, তারপর বাড়ি ফিরে এসেছিল, চিকিৎসা হয়েছে, তারপর বাবা মা দূরে পাঠিয়ে দিয়েছে, বলেছে বাড়ি আসবি না, টাকা পয়সা পাই তাও বাড়ি আসবে। তো আমি আর থাকতে পারছিলাম না, খেয়ে থাকতে পারছিলাম না, তাই আমি বাড়ি চলে এসেছি। এবার এটা যখন আদালতে পেশ হয় তখন আদালত বেশ ক্ষুব্ধ হয়। আদালত ক্ষুব্ধ হয়ে তখন আদালত বলেন, জাজ বলেন যে এই ধরনের মামলা যত আছে এই মামলাগুলো সরকারকে মুখ পোড়াচ্ছে, এই সমস্ত মামলা কোনোটাই টেকে না এবং সব মামলা ভিত্তিহীন। এই সমস্ত যত মামলা আছে ভিত্তিহীন মামলা, যার সাক্ষ্য প্রমাণ নেই, যার আসামি নেই, যার যে মারা গেছে সে নেই, যে হত্যা মামলা করা হয়েছে তার দেহ পাওয়া যাচ্ছে না, দেহ যতক্ষণ না পাওয়া যাচ্ছে সে মারা গেছে না সে হারিয়ে গেছে নাকি কি হয়েছে করে বোঝা যাবে? সেটাই তো হয়, যতক্ষণ না মৃতদেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না কিন্তু আইনের চোখে যে সে মারা গিয়েছে, আর মৃতদেহ পেতে হবে। সেটাই হচ্ছে আইন। এটা আমাদের দেশে, আপনার দেশে কি আমি জানি না। মামলা জুড়ে দিল তো মামলা জুড়ে দিল, আমাদের এখানে হয় না, মামলা জুড়ে দিলেই হবে না, মৃতদেহ আগে বার করতে হবে। হ্যাঁ, তখন হয়তো কাজ